বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর যে একচেটিয়া ক্ষমতা রয়েছে তার ফলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয় সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়। এমনকি সাংবিধানিক সংস্থাগুলো তার বাইরে থাকতে পারে না। সাংবিধানিক বিষয় দলীয় প্রভাব মুক্ত রাখার জন্য একটি সমন্বিত রাষ্ট্রীয় সংস্থা প্রয়োজন। এ লক্ষ্যেই সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশ করেছে। নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। ভোটের ট্রেনে আজ এনসিসি গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চাই এবং আজ সরকারের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে সব সময় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। প্রধানমন্ত্রী ও সরকারি দলের একক কর্তৃত্বে থাকে বেশ কিছু দায়িত্ব। সাংবিধানিক পদগুলো হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, অ্যাটর্নি জেনারেল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলগণ এবং সরকারি কর্ম কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, দুর্নীতি দমন কমিশনের প্রধান, মানবাধিকার কমিশনের প্রধান, স্থানীয় সরকার কমিশনার সহ অন্যান্য কমিশনার, প্রতিরক্ষা বাহিনীর সমূহের প্রধান, আইন দ্বারা নির্ধারিত অন্য কোনো পদ। এই সবগুলো সাংবিধানিক পদেই প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এই সব পদের নিয়োগ দেন, যে কারণে দেখা যায় বিভিন্ন সময়ে দলীয় প্রভাব দেখা যায় এইসব পদগুলোর যেসব যারা দায়িত্ব পান তাদের ক্ষেত্রে। এবং সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ করেছে এবং সেসব সুপারিশে বলা হচ্ছে যে মূলত সুপারিশে বলা হচ্ছে এনসিসির এই জন্য একটি এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা প্রয়োজন। এই জন্য জাতীয় কাউন্সিল কমিশনের সদস্য হবেন এই সব সদস্যরা। এর মধ্যে থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উচ্চকক্ষের স্পিকার, নিম্নকক্ষের স্পিকার, বিরোধী দলের নেতা, উচ্চকক্ষের ডেপুটি স্পিকার, নিম্নকক্ষের স্পিকার, একজন সংসদ সদস্য, প্রধান বিচারপতি। আমরা এই নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী আজহার লিমন। আজহার লিমন, আপনি দেখছেন যে এনসিসির যে সদস্য হবেন যারা, এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী, উচ্চকক্ষের স্পিকার এবং নিম্নকক্ষের স্পিকার এরা সরকার দলীয় এবং বিরোধী দলের নেতা এবং উচ্চকক্ষের ডেপুটি স্পিকার, নিম্নকক্ষের ডেপুটি স্পিকার তারাও মূলত বিরোধী দলের সদস্য এবং এখানে নিরপেক্ষ রয়েছেন রাষ্ট্রপতি, এখানে নিরপেক্ষ প্রধান বিচারপতি এবং অন্য একজন সাধারণ সদস্য। তাহলে এখানে একটা ক্ষমতার ভারসাম্য হবার যে কথা আমরা শুনতে পাচ্ছি, এর মাধ্যমে কি ক্ষমতার প্রকৃত ভারসাম্য সম্ভব কিনা আপনি কি মনে করেন? আজকে আপনি সংবাদ সংগ্রহ করেছেন ঐকমত্য কমিশনের বৈঠক, সেখানে কি দেখলেন, কতটা ঐকমত্যে পৌঁছানো গেল? হ্যাঁ হাসিব, যুক্তিটা কিন্তু যে ঐকমত্য কমিশন বা সংবিধান সংস্কার কমিশন এবং এর পক্ষে যারা আছেন এনসিসি গঠনের, তারা কিন্তু এই যুক্তি দিচ্ছেন। ব্যাপারটি হলো যে আপনি বলছেন যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, মানে বিরোধী দল, সরকার দল এবং নিরপেক্ষ দুইজন ব্যক্তি, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি, যাদেরকে নিরপেক্ষ ধরা হয়, তারা থাকবেন। মূল ব্যাপার হলো যে এই প্রস্তাবটি কেন আসছে আমি ছোট করে একটু এখানে যোগ করতে চাই। সেটি হলো যে ধরেন নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া, সেটি কিন্তু সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদে আছে যে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন। কিন্তু রাষ্ট্রপতির আসলে ক্ষমতা কতটুকু সেটি কিন্তু ৪৮-এর ১ অনুচ্ছেদে আছে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি তার সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। যে কারণে রাষ্ট্রপতি পদটা যে আলংকারিক এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণে বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে, সেখানে দলীয় নির্বাচন কমিশন বা এই ধরনের কর্মকর্তা কিংবা অন্যান্য দুদককে, যেটাকে বলা হয়েছিল স্বাধীনভাবে এরা দুর্নীতির অনুসন্ধান করবে, সেখানে দুদক বিভিন্ন সময় দেখা গেছে যে দুর্নীতির অনুসন্ধান করার থেকে দুর্নীতির মুক্তির একটা সার্টিফিকেট দিত। নিজের দলের লোক হলে সে দুর্নীতি মুক্ত সার্টিফিকেট পাবে। এই জিনিসগুলো যাতে না হয়, সেইখানে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগটা এরকম একটা কাউন্সিলের মাধ্যমে করার পক্ষে বলা হচ্ছে। এবং যারা এর পক্ষে আছে তারা বলছে যে এর মাধ্যমে স্বৈরতন্ত্র একটা প্রতিহত করা যাবে এবং দলীয়করণ থেকে রক্ষা পাওয়া যাবে এবং এই কমিশনগুলো স্বাধীন হবে এবং নিরপেক্ষ হবে। কিন্তু এর বিপক্ষে যেটি আমরা দেখলাম আজকের এই সংস্কার যে ঐকমত্য কমিশনে, সেখানে বিএনপি এবং কয়েকটি বাম দল এর বিরোধিতা করেছে। তাদেরও যুক্তি আছে। তারা বলছে যে এর মাধ্যমে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তাকে একটু হাত বেঁধে ফেলা হলো। নির্বাহী, যেটাকে বলে এক্সিকিউটিভ পাওয়ার, তখন প্রধানমন্ত্রীর ক্ষমতার কমে যাবে। এবং তারা এটি বলছে যে এই কমিশনকে, যে কাউন্সিলকে নিরপেক্ষ মনে করা হচ্ছে,
তারা যদি একটা যাচ্ছে তাই সিদ্ধান্ত নেয় তাহলে তাদের জবাবদিহির জায়গাটা কোথায় থাকবে? তো এই ব্যাপারেও কিন্তু আমরা ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি, আমি প্রশ্ন করেছিলাম তাকে যে এই প্রশ্নের জবাবটা কী হবে, উনি তখন বললেন যে এইখানে অধিকাংশই থাকবে নির্বাচিত জনপ্রতিনিধি সরকার দল থেকে এবং বিরোধী দল থেকে, কাজেই তারা জনপ্রতিনিধি যখন তখন তারা জনগণের কাছে এমনিতেই জবাবদিহিতা করবে, এবং যেহেতু দুই দল দুইটা ভয়েসই থাকবে সেহেতু এটা নিরপেক্ষ হবার সম্ভাবনা বেশি, এটা সম্ভাবনা বেশি এবং একই সঙ্গে মতনৈক্য রয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার আজকের মতামত ব্যক্ত করেছেন, আপনি আজকের ঘটনা প্রবাহ তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই নিয়ে আমরা আরও আলাপ করব। আজকে আমাদের এই ভোটের ট্রেনে যুক্ত হবেন জামাতের একজন শীর্ষ নেতা। আমরা তার আগে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, ভোটের ট্রেনে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ডক্টর রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে, আপনি এতক্ষণ আমাদের আলোচনা শুনেছেন এবং আপনার কাছে আমি জানতে চাই এই আজকে এনসিসি গঠন নিয়ে একটু মতনৈক্য দেখা দিয়েছে, বেশ কিছু রাজনৈতিক দল একমত, আবার এক্ষেত্রে বিএনপি বলছে যে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই থাকা উচিত, এক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং নির্বাহী ক্ষমতার বেশ কিছু বিষয় প্রধানমন্ত্রীর হাতে থাকা উচিত। এক্ষেত্রে আপনাদের অবস্থান কি? আপনারা কি মনে করেন? আপনার মতামত একটু জানাবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা শুনতে পাচ্ছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী এনসিসির পক্ষেই তাদের মতামত ব্যক্ত করেছে। এক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে আসলে রাষ্ট্রের যেই ক্ষমতার যেই চেক অ্যান্ড ব্যালেন্স, এটির জন্যই আজকে মূলত এটি সবচেয়ে বেশি দরকার। আমাদের দেশের অনেক সময় আমরা রাষ্ট্রপতিকে বিভিন্ন সময় আমরা বলতে শুনেছি যে কবর জিয়ারত ব্যতীত তার আর আসলে অন্য কোনো কাজ নেই। তো সেজন্যেই আবার এককভাবে আমরা দেখেছি যে বিগত 15 বছরের আপনি যদি ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনার কথা বলেন, যিনি আজকে ফ্যাসিস্ট এবং এই খুনের নেতৃত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন কিন্তু সেই প্রধানমন্ত্রী নামে খ্যাত শেখ হাসিনা। অর্থাৎ তার একচ্ছত্র পাওয়ারের কারণেই তিনি কিন্তু দিনের ভোট রাতে করেছেন, তিনি কিন্তু এখানে গুম খুন বিভিন্ন রকম, অর্থাৎ তার মন যা চেয়েছে তিনি তাই করেছেন। সুতরাং রাষ্ট্রকে যদি ফ্যাসিবাদী কায়দা থেকে যদি মুক্ত করতে হয় এবং ওয়ান ম্যান শোয়িং এবং মাইট ইজ রাইট, এই জায়গা থেকে যদি মুক্ত করতে হয় এবং স্বৈরতান্ত্রিকতার একচ্ছত্র জায়গা থেকে যদি রাষ্ট্রকে মুক্ত করতে হয়, তাহলে আপনাকে এই জায়গায় যেতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, তিনি আজকের এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে মূলত ক্ষমতার ভারসাম্য এর মাধ্যমে সম্ভব। সেক্ষেত্রে আমাদের বক্তব্য, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই ক্ষেত্রে তাদেরকে এটির সাথে যুক্ত না রাখার পক্ষেই মত দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এখানে থাকবে না? কারণ এখানে নিরপেক্ষ দুইজন ব্যক্তি হিসাবে যদি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে রাখা হয়, তাহলে হয়তো এখানে আমরা দেখেছি যে 3 জন সরকার দলীয়, 3 জন বিরোধী দলীয় এবং একজন সংসদ সদস্য, অন্য সাধারণ সংসদ সদস্য স্বতন্ত্র কিংবা অন্য কোনো রাজনৈতিক দল থেকে। সেক্ষেত্রে এর বাইরে আমরা দেখেছি যে সংস্কার কমিশনের মতামত হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি দুই পদেই নিরপেক্ষ পদ। সে জায়গায় জামাত ইসলামী কেন তাদেরকে না রাখার পক্ষে বলছে? না, দেখুন আপনি রাষ্ট্রের যেই ভারসাম্যটা, ক্ষমতার ভারসাম্যটা আপনি নিয়ে আসতে চান, সেই জায়গায় জামাত ইসলামী মনে করে যে আপনি অন্যান্য জায়গার বিষয়গুলোকে এখানে অ্যাকোমোডেট করার যে সুযোগটি এখানে আছে, কিন্তু আপনি যদি সর্বোচ্চ পদের এই দুটি জায়গাকেও এর সাথে যুক্ত করে ফেলেন, তাহলে সব কিছু কিন্তু একটি অ্যামালগেট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। সুতরাং সেই জায়গা থেকে
বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এর সাথে যুক্ত না থাকলেই ভালো। কিন্তু এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি যেটি বলেছেন, যেহেতু তিনি এই কমিশনে আমাদের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলছেন যে এটি ক্ষমতার ভারসাম্যের জন্য যেমনি প্রয়োজন, তেমনি আমরা আলাপ আলোচনা করে এনসিসি গঠন করা প্রয়োজন। এই ব্যাপারে জামাত ইসলামী, অন্যান্য ইসলামিক দল, রাজনৈতিক দলগুলো তাদের মত দিয়েছে। কিন্তু সমস্যাটা এখানে আমার মনে হয় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে যুক্ত করা না করা থেকে বড় সংকটটি তৈরি হয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল প্রধান, তারা মনে করছেন যে এটার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে। সেই জায়গাটি আমাদের কথা, দেশে একটা কথা আছে যে যে যায় হচ্ছে লঙ্কা সে হয় রাবণ। সুতরাং হয়তো কেউ মনে করছে যে প্রধানমন্ত্রী অথবা নির্বাহী বিভাগ অর্থাৎ এইভাবে ক্ষমতাকে তাদের হাতকে বেঁধে ফেলা হচ্ছে কিনা, এই জায়গাগুলোই মূলত মৌলিক সংকট। সুতরাং এখানে কে থাকবে না থাকবে এটি আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন, সেটির আলোচনা আরও হতে পারে। এবং আমরা অনেক ইস্যুতে দেখেছি প্রথম দিকে আমাদের মত ছিল, আমরা পরবর্তীতে আরও কাছাকাছি আসার সুযোগটি তৈরি হয়েছে। জি, অনেক রাজনৈতিক দলই কাছাকাছি আসার চেষ্টা করছে। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার সঙ্গে আরও আলাপ করব। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, হচ্ছে একটু পরে। বিরতির পর স্বাগত। ডক্টর মোহাম্মদ রিজাউল করিম, আপনার কাছেও জানতে চাই যে আজকে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের দ্বিতীয় দিন, এবং আজকে দেখলাম আমরা সিপিবি, গণফোরাম তারা বৈঠকের মাঝখানে বৈঠক বয়কট করলো এবং সেখানে অভিযোগ তোলা হলো যে জামাতের নেতাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের বক্তব্য বেশি শোনা হচ্ছে। এবং আমরা এরপরে তারা আবার যুক্ত হয়েছে বৈঠকে, আমরা দেখেছি। কিন্তু এর আগের দিন, বৈঠকের প্রথম দিন গতকালকে আমরা দেখেছি যে জামাত বৈঠকেই অংশ নেয়নি। তারা অভিযোগ তুলেছে বিএনপির সঙ্গে সরকার প্রধানের যে বৈঠক, সেটিকে নিয়ে তারা জামাত ইসলামীর এটিকে অভিযোগ করে তারা বৈঠকে অংশ নেয়নি। এই যে রাজনৈতিক এই অবস্থান রাজনৈতিক দলগুলোর, যার কারণে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া বা ঐকমত্য কমিশন কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? ধন্যবাদ। আসলে দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী যে গতকালকের সংস্কার কমিশনের যে বৈঠকটা, এটি একটি প্রতীকী প্রতিবাদ ছিল আমাদের। কেন আমরা সেটা করেছি, এটা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, নির্বাহী পরিষদের বক্তব্য সেখানে আমরা তুলে ধরেছি। প্রথম কথা হচ্ছে, লন্ডনের বৈঠকটাকে আমরা ওয়েলকাম জানিয়েছি, এবং এরকম একটা বৈঠক দেশ জাতির জন্য যদি কল্যাণ বয়ে নিয়ে আসে সেটা হতে পারে। কিন্তু আমাদের বক্তব্যটা ছিল যে সেখানে বসে সরকার এবং একটি রাজনৈতিক দলের ফ্রেস করা, এবং আমরা মনে করেছি সেখানে বসেই আবার নির্বাচনের এই ঘোষণার মাধ্যমে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। এটা আমাদের বিএনপির সাথে আমাদের কনফ্লিক্ট না, আমরা গভর্নমেন্টকে ব্লেম করেছি যে গভর্নমেন্ট যেহেতু ডক্টর ইউনূস সাহেবের সরকার, তিনি এপ্রিলের কথা বলেছেন, আমরাই কিন্তু আপনার নির্বাচন ফেব্রুয়ারির কথা বলেছি, ডিসেম্বরের আগে নির্বাচন হলেও বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি আছে, আমরা প্রস্তুত। অর্থাৎ আমরা নির্বাচন কমিশনকে কোনো টাইম বেঁধে দিতে চাই না, তাহলে তো আমরাই তো নির্বাচন কমিশন হয়ে গেল। সেজন্যে আমাদের বক্তব্য অথবা আমাদের প্রতিবাদের জায়গাটা সেটা ছিল। সেই ক্ষেত্রে নিরপেক্ষতা এবং আমাদের এককেন্দ্রিকতার যে অভিযোগ সরকারের উপরে আনা হয়েছে, গতকালকে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস সাহেব আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে ফোন দিয়েছেন, এবং তাদের কথা কি হয়েছে আমরা জানি না, তিনি 20 মিনিট আলোচনা করেছেন বলে আমরা শুনেছি পত্রপত্রিকায়। সুতরাং তার মাধ্যমে আমির জামাত আমাদের আজকের যে ডেলিগেশন সেটিকে পাঠানোর ব্যাপারে এবং অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করে আজকে আমি অবশ্য সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় দেখলাম যে এনসিপি এবং গণফোরাম তারা জামাতকে সময় বেশি দেয়া হচ্ছে বলে, সিপিবি এবং গণফোরাম নাকি বললো শব্দটা, এটা আমি মনে করি হয়তোবা হয়তোবা তাদের সংখ্যানুপাত অথবা জনসমর্থনের তুলনায় জামাতের অবস্থান এটির সাথে ওইভাবে যায় কি না এটা আমি জানি না।
হয়তোবা তারা এটাকে রাজনৈতিক অথবা মানুষের জনগণের নজরে আসার জন্য, মিডিয়ায় হাইলাইটস হওয়ার জন্য এরকম কোনো কর্মকাণ্ড করেছেন। জি, আপনি বলছেন জনগণের সমর্থন বা জনগণ আকর্ষণ করার জন্য। আপনার কাছে আরেকটু জানতে চাই যে বিএনপির সঙ্গে যে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আপনারা এরকম একটা বিষয়ে প্রতিক্রিয়া জানালেন, কিন্তু আপনারাও তো প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়েছিলেন বেশ অনেক দিন ধরে। আমরা দেখেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ব্যাপারে আপনারা একমত, আপনারা কখনো বলেছেন ফেব্রুয়ারি, কখনো বলেছেন এপ্রিল। প্রধান উপদেষ্টা যখন ঘোষণায় দিল ফেব্রুয়ারি, কেন আপনারা সেটাকে স্বাগত জানালেন না? না, আমরা স্বাগত তো আমরা আগেই এই নির্বাচনের ডেট আমাদের আমিরে জামাত বলে রেখেছেন, বরং হেরে গেছে বিএনপি। বিএনপি বলেছে যে তারা লাইন হারিয়ে ফেলেছে, পলিটিক্যাল ইম্যাচিউরিটির পরিচয় দিয়েছে। বিএনপি বলেছে ডিসেম্বর ছাড়া তারা নির্বাচন করবে না, ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন হেন তেন কথা নেই, তারা রাস্তাঘাট ব্লক করবে এটা সেটা। বরং আমি মনে করি এই ম্যাচিউরড লিডারশিপের পরিচয় দিয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিএনপিকে লাইনে নিয়ে এসছেন যে না, এগুলো তোমরা করো না, বরং সেখানে একটা মিটিং করার মাধ্যমে তারা তাদের যে আন্দোলন অথবা এটা সেটা করবে সেই ঘোষণা দিয়েছে, সেইটা থেকে তারা একটা জায়গায় এসে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। আমাদের ব্লেমটা কিন্তু বিএনপির বিরুদ্ধেও না, কনফ্লিক্টও তাদের সাথে না। জি, অনেক ধন্যবাদ। প্রধান উপদেষ্টা যদি বিএনপিকে লাইনেও নিয়ে আসেন বা সেই চেষ্টা করেন, সেই চেষ্টাটা অবশ্যই ইতিবাচক। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রিজাউল করিম। আমরা এখন নিচ্ছি 101 এর মতন শেষ করছি ভোটের ট্রেন।